আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের ৩৬ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নাইমুর সাহেবের শরীর খারাপ, মারাত্মক খারাপ। খিঁচুনি হচ্ছে সকাল থেকে, প্রেশারটাও ঠিকঠাক না, ওষুধে কাজ করছে না। হঠাৎ করে কেন এমন হচ্ছে বুঝতে পারছে না কেউই। এলিজার থেকে খবরটুকু শুনে সৃজা ভরকে গেল, ধপ করে বসে পড়লো বিছানায়, হাত পা অসাড় হয়ে গেল। কিছু জিজ্ঞেস না করে ফোন কেটে দিল। কি হলো আব্বুর, কেন অসুস্থ হলো? গতকাল ওই না ভিডিও কলে দেখলো মানুষটা ভালো, হুইল চেয়ারে বারান্দায় বসে আছে, একটু একটু হাসলো ওকে দেখে। সেদিন না আসার সময় আব্বু চেষ্টা করলো ওর মাথায় হাত রাখতে। কি হলো হঠাৎ করে আবার? বিছানায় পড়া এই মানুষটা ছাড়া আপন কেউ তো নেই ওদের দু বোনের। সৃজার সবকিছু আধার আধার ঠেকলো, কান্নারা গলা রোধ করে আসতে চাইলো। বিস্তারিত কিছু বলার মতো অবস্থায় রইল না ও, শুধু কম্পিত কণ্ঠে বাড়ি যাওয়ার অনুমতি চেয়ে বসলো ইহসানের থেকে। ইহসান সবে চায়ের কাপে চুমুক বসিয়েছিল, সৃজার এই আকস্মিক অনুমতির আবেদনে চমকে দিল ওকে কিছুটা। এক মুহূর্তেই ওর চোখের তাপ বেড়ে গেল। চায়ের কাপটি শব্দ করে টেবিলের উপর রেখে তীক্ষ্ণ স্বরে বলল, আমি মরে গেলে আমাকে মাটির নিচে দিবি নাকি উপরেই রেখে দিবি? জিজ্ঞেস করবি না? মরে গেলে তো আর অনুমতি নিতে পারবি না। নে জিজ্ঞেস করতো দেখি। সৃজার বুকে ঢেউ আশ্রে পড়ার মতো তীব্র যন্ত্রণা সৃষ্টি হলো। আব্বুর অসুস্থতার খবর, তার উপর ইহসানের অশুভ কথা, কিছুতেই সহ্য হচ্ছে না। তবে প্রতিক্রিয়াও জানাতে পারলো না। মেজাজটা খারাপ হয়ে গেল ওর, তর্ক করার মতো শক্তি হলো না। ভঙ্গুরও ধরে আসা এলোমেলো কণ্ঠে বলল, এলিজা ফোন করেছিল, তোমায় যেতে হবে এক্ষুনি। ইহসান ওর কথা কিছুই বুঝতে পারলো না। ফ্রুকুচকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এক্ষুনি? কি হয়েছে? সৃজা বলল, হ্যাঁ এক্ষুনি। আব্বুর শরীর খুব খারাপ, ওষুধে কাজ হচ্ছে না। কি হয়েছে ওনার বুঝতে পারছে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। এইটুকু বলে সৃজা আবেগ সংবরণ করতে পারলো না। হঠাৎ ওই কেঁদে উঠল দু হাতে মুখ ঢেকে। ইহসান তখনও বিস্ময় কাটাতে পারেনি। এবার ওর কান্না দেখে স্থবির হয়ে গেল। নাইমুর আঙ্কেলের শরীর খারাপ এটা না বলে মেয়েটা ওর থেকে অনুমতি চাইছে যাওয়ার। সে ভুল করে মুখ ফুসকে একটা কথা বলেছিল, তার রেশ ধরে মেয়েটা ওকে এই মুহূর্তে এসেও এভাবে পর ভাবছে। অনুশোচনায় ওর কপালে রাগ উঠে, হাত পায়ের তালু গরম হয়ে ওঠে। নিজের কর্মের কথা মনে করে ভেতরে ক্রোধ জন্মে ওর, কিন্তু সামলে নেওয়ার চেষ্টা করে নিজেকে। ধীরে ধীরে ক্রোধ ঠান্ডা করে ধাতস্থ হয়ে স্নেহভরা ভঙ্গিতে ইহসান সৃজার পাশে এসে বসে ধীরে ধীরে ওকে বুকে টেনে নেয়। অনুশোচনা ভরা ঠান্ডা কণ্ঠে বলে, কি ভাবতে শুরু করেছিস আমাকে তুই বলতো? আমি খুব খারাপ, নিষ্ঠুর, নির্দয়, তোকে আটকে রাখবো ঘরে? এতটা দোষী তোর চোখে কবে হয়ে গেলাম যে আঙ্কেলের অসুস্থতার খবরটাও জানানোর প্রয়োজন মনে করছিস না? সৃজা আর উত্তর দিতে পারে না, ওর কণ্ঠে আর শব্দ নেই। একমাত্র আব্বুর কাছে যাব তিনটি শব্দ ছাড়া। নাইমুর সাহেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার শরীরের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। খিঁচুনি শুরু হয়েছে, শরীর কাঁপছে, রক্তচাপ একবার ২০০-তে একবার ৮০-তে ওঠানামা করছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে হাঁপানি রোগের মতো। তার মুখমণ্ডল নিস্তেজ, তীক্ষ্ণ কনুয়ের ঘামে ভিজে গেছে সাদা বিছানাপত্র। একজন নার্স তড়িঘড়ি করে আইভি লাগাচ্ছেন, অন্যজন অক্সিজেন মাস্ক ঠিক করছেন, ডাক্তার তার পর্যবেক্ষণ করছে। তবে পরিস্থিতি কিছুতেই শিথিল হচ্ছে না। মাঝে মাঝে কাঁপুনির কারণে শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে নাইমুর সাহেবের। মনিটর স্ক্রিনে রক্তচাপের ওঠানামা আরো তীব্র হতে থাকে। ডাক্তাররা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তার পরিস্থিতি অনুকূলে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। একে অপরকে দ্রুত পরামর্শ দিয়ে যাচ্ছেন, কিন্তু আশা রাখতে পারছেন না। নীলু বেগম করিডোরের বেঞ্চিতে বসে আঁচলে মুখ ঢেকে কাঁদছেন। সৃজা এলিজা নিস্পৃহ আর শূন্য চোখে কাঠের দরজার বাইরে দাঁড়িয়ে আব্বুকে দেখছে চুপচাপ। অশ্রু শুকিয়ে দুজনের গালে লেগে আছে। যেই কেবিন থেকে বেরোচ্ছে তাকেই বারবার আব্বুর কথা জিজ্ঞেস করছে দুই বোন, কিন্তু কোনো সদুত্তর পাচ্ছে না ওরা। ইহসানকে নাইমুর সাহেবের কন্ডিশন সম্পর্কে আপডেট জানানো হচ্ছে। সেই থেকে ও দুশ্চিন্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন। সে রশিদকে নিয়ে সব দিক সামলাচ্ছে। ও একটু ফুসরত পাচ্ছে না সৃজাকে বুকে টেনে একটুখানি মাথায় হাত বুলিয়ে দেওয়ার, সান্ত্বনা দেওয়ার। বিকেল পর্যন্ত নাইমুর সাহেবের পরিস্থিতি অবজার্ভ করে সন্ধ্যার পর ডাক্তার ইহসানকে জানালো, পেশেন্টের শারীরিক অবস্থা আরো অবনতি হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব, তবে আশা দিতে পারছি না। আপনারা যে কোনো খবর শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন, বাকিটা আল্লাহর হাতে। খুব ক্ষীণ আশায় দিতে পারলো ডাক্তার ওকে। ইহসান ডাক্তারের কথার মানে বুঝতে পারলো। ভেবে পেল না বাইরে অপেক্ষমান তিনটি নারীকে সে কি জবাব দেবে। কথা গোছাতে গোছাতে সে কেবিন থেকে বেরোনোর পর সৃজাকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। মেয়েটা ওকে দেখে একটু হেসে ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, আব্বু বাঁচবে তো? প্রশ্ন শুনে ইহসানের সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। কি বলবে সে? সত্যি না মিথ্যে, কোনটা বললে ঠিক হবে? মেয়ে দুটো তো অসুস্থ বাবাকে অবলম্বন করে বেড়ে উঠেছে। ও কোনো মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সাই জানিয়ে সৃজাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনাসূচক বলল, সব ঠিক হয়ে যাবে, তুই কাঁদিস না। সৃজা মলিন হাসলো, তারপর বলল, কাঁদবো না? বলে একটু থেমে আবারও বলল, আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি, এখন শুনবে তুমি। ইহসান বলল, অনুমতি চাওয়ার খেলাটা এবার বন্ধ কর, দয়া কর আমায়। আমি কখনো তোকে এ বিষয়ে কিছু বলবো না, প্লিজ। আমি কি করলে মাপ পাবো বলতো? পায়ে ধরবো তোর? কি করবো সৃজা? ইহসানের চোখে অনুশোচনা, ব্যথার মিশ্রণ দেখতে পেল সৃজা। ও কিছুক্ষণ সেই বেকুল চোখে তাকিয়ে ঢুক গিলল, একটু হাসলো, ভেজা চোখ মুছে নিল ওড়নায়। একটু থেমে ইহসানের বুকে মিশে গিয়ে মৃদু কণ্ঠে বলল, ভেবেছিলাম খবরটা তোমাকে বলবো না, কিন্তু আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলে দেওয়াটাই ঠিক মনে হলো। আমি কিন্তু এর জন্য ক্ষমা প্রার্থী নই, শুধু তুমি বাবা হচ্ছ জানার অধিকার আছে, তাই অধিকারের মান বজায় রাখলাম। এমন একটা অসময়ে এই কথা শুনে পুরোপুরি আহাম্মক
বনে গেল ইহসান। কপালে ভাঁজ পড়ল ওর, ধরে এলো গলা, এলোমেলো হয়ে গেল শব্দগুচ্ছ। তীব্র বিস্ময়ে ও কম্পিত হাতের সৃজার মুখটা আগলে নিয়ে বিচলিত চোখে তাকালো সৃজার দিকে। বিস্মিত আর অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি বাবা হচ্ছি? ইহসানের প্রশ্ন শুনে সৃজা কম্পিত হাত গুটিয়ে মুখখানি নামিয়ে রাখে, চোখ তুলে তাকায় না। ইহসান ওকে নিয়ে ফাঁকা করিডোরে চলে আসে, উৎকণ্ঠিত উত্তেজিত অবস্থায় আবারও জিজ্ঞেস করে, বাবা হওয়ার খবরটা সত্যি কিনা? সৃজা নিচের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে আসা কান্নাগুলো খুব করে লুকাতে চায়। রাগ অভিমান করে সে ঠিক করেছিল বাবা হওয়ার সুসংবাদ নিজে মুখে দেবে না, কিন্তু শেষ পর্যন্ত নিজের কথা থেকে সরে এসে নিজেই বলে দিল। এর পেছনে অবশ্য কারণ আছে। সৃজার অস্থির লাগছে ভীষণ। অবচেতন মন বলছে ইহসানের থেকে তার সন্তানের খবর লুকাচ্ছে বলে তার থেকে বাবা কেড়ে নেওয়ার পায়তারা করছে সৃষ্টিকর্তা। ওর বুকের ভেতরটা ভয়ে জমে আছে আব্বুর জন্য। সেই ভয় থেকে সৃজা অস্ফুট স্বরে কোনো মতো বলল, টুইন। এতক্ষণ জবাব না পেয়ে ধৈর্যহারা হয়ে যাওয়া ইহসান থমকায়, মূর্তির মতো দাঁড়িয়ে থেকে তারপর সৃজাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। অস্থিরতার দরুন দু হাতে মাথা চেপে বসে পড়ে। বিস্ময়ে কতক্ষণ কথাই বলতে পারে না সে। নতমুখে দাঁড়িয়ে থাকা সৃজাকে সে অনেকক্ষণ পর জিজ্ঞেস করে, কবে জানলি? সৃজা জবাব দেয় না। ইহসানের রাগ লাগে, খুব দহন যন্ত্রণায় চেয়ে যায় ভেতরটা। রাগান্বিত ভঙ্গিতে বলে ওঠে, বলবি না? ইহসানকে কেন ভয় লাগে সৃজার? ও কপালের ঘাম মুছে ওড়না দিয়ে ঢুক গিলে সচকিত দৃষ্টিতে তাকিয়ে বলে, রাগ করে যে কয়দিন বাইরে ছিলে এর মধ্যে একদিন। ইহসান বলল, এটা কি আমার শাস্তি ছিল? সৃজা বলল, প্রাপ্য ছিল না। অশ্রুসিক্ত চোখে কান্না আটকানোর প্রাণপণ চেষ্টা করে কথাটুকু বলে সৃজা। ইহসান জবাব না দিয়ে পূর্ণ দৃষ্টি তাকায় সৃজার পেটের দিকে। বোঝা যাচ্ছে না এটা কি ফুলা? হ্যাঁ ফুলাই তো। ওখানে তার বাচ্চারা আছে। এটা কি করে ফেললো সৃজা? মেয়েটার এত সাহস, জেনেও 1 মাস যাবৎ গোপন করে রেখেছে কথাটা, আর ও কিছুই বুঝতে পারেনি। ইহসানের বুকের ভেতরটা দিম দিম শব্দে কাঁপতে থাকে। সৃজাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে মনে মনে বলে, প্রাপ্য ছিল। আমি তোকে ভাবনার চেয়েও বেশি আঘাত করেছিলাম। না, তুই ঠিক করেছিস। আমি যোগ্য না এই চমকপ্রদ খবরটা শোনার, কিন্তু মুখে বলে এত কেন জেদি তুই? আমি কোন মুখে নিজের ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করব সৃজা? মেয়েটা ভেজাগাল মুছে এ পর্যায়ে হরবির করে বলে, আব্বু বাঁচবে তো? ডাক্তার কি বললো? আমাকে বলো, আমি তোমায় ক্ষমা করে দেব। আচ্ছা দিলাম মাফ করে, তুমিও আমাকে মাফ করে দাও বাচ্চার খবরটা গোপন রাখার জন্য। কিন্তু হ্যাঁ, ওরা যে টুইন এটা কিন্তু আমি শুধু তোমাকেই বলেছি, বাকিরা জানে না। তুমি রাগ করে থাকলে আল্লাহ আমার উপর নারাজ হবে, তখন যদি আব্বুর কিছু। সৃজাকে কথার মাঝখানেই থামিয়ে দেয় ইহসান। কপালে চুমু খেয়ে স্থবির কণ্ঠে বলে, উল্টাপাল্টা বকিস না, কুসংস্কার মাথায় ঢুকেছে তোর। সব ঠিক আছে, পাল্টা বকিস না, কুসংস্কার মাথায় ঢুকেছে তোর। সব ঠিক হয়ে যাবে, ডাক্তার চেষ্টা করছে তো। সৃজা অবুঝের মতো জানতে চাই, সত্যি ঠিক হবে তো? ইহসান বলল, ছোট করে জবাব দিয়ে ইহসানের মনে মনে সাহস হারায়। সে মিথ্যে বলছে সৃজাকে, আঙ্কেলের অবস্থা ঠিক নেই, কিছুই ঠিক নেই, কিন্তু সে সত্যিটা বলতে পারছে না। সৃজা সহ্য করতে পারবে না। এমনিতেই কি সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে। ইহসানের একটু স্পেস দরকার, ফাঁকা জায়গা দরকার, একটা সময় কাটানো দরকার। এখানে সবকিছু হজম হচ্ছে না ওর, ভেতরটা পড়ছে অসহ্য যন্ত্রণায়। আচ্ছা, সে কি ক্ষমার অযোগ্য অপরাধ করেনি সৃজার সাথে? কথা বলে সব মিটমাট না করার কি এটাই শাস্তি? এই বুক পোড়া যন্ত্রণা? মেয়েটা নিজের গর্ভে ধারণ করেছে ইহসানের রক্ত, ওর সন্তান। সে বাবা হতে চলেছে, অথচ ওদেশের উপর রাগ হলো ভীষণ ইহসানের। শরীরটা ক্রোধে জ্বলছে। উফ খোদা, সে কাপুরুষের মতো একটা প্রেগনেন্ট মেয়ের গায়ে হাত তুলেছে, অথচ এই মেয়েটা সৃজা, যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। কিভাবে হাত তুলেছে সে মেয়েটার উপর? কোন কাপুরুষে ভর করেছিল তার উপর? বাচ্চারাও নিশ্চয়ই অনুভব করেছে তাদের বাবা মাকে মেরেছে। ইহসান ওয়াশরুমের দেয়ালে মাথা ঠুকে ভুলতেই পারছে না সে। চোখের সামনে ভেসে উঠছে বারবার সেদিনের রাগারাগির ব্যাপারগুলো। গায়ে হাত তোলা, 9 দিন বাড়ি না থাকা, নিজের একটা খোঁজ না দেওয়া, অস্তিত্বের সংকটের ভয়ে মনে মনে অনুশোচনায় দগ্ধ হলেও একবার মুখ ফুটে না বলা, মাফ না চাওয়া। মেয়েটাকে কতটুকু মানসিক চাপ দিয়েছে নিজেকে নিখোঁজ করে। চরিত্রের এমন অধপতনে সে কিভাবে গর্বিত পিতা বলে দাবি করবে নিজেকে? কোন মুখে জবাবদিহি করবে সৃজার কাছে, 1 মাস পর কেন আমার বাচ্চার খবর দিলি? এই সাহস তোকে কে দিল? প্রশ্নগুলো করার মুখই তো নেই ওর। একরাশ তিক্ততা ইহসানকে গ্রাস করে ওর বুক ঝাঁঝরা করতে থাকে। একটু একটু করে ওর বুকটা ঝাঁঝরা হয়ে যায়। ইস্মিতা মা হবে শোনার পর থেকে ইজানের মতো বর্বরটা যেখানে মেয়েটার গায়ে হাত তুলেনি, সেখানে সে সৃজাকে। আচ্ছা, সে কি ইজানের থেকেও অধম? ভাইকে লুজার বলে সে নিজেও কি লুজারের চেয়ে কম কিছু? মনে মনে নিজেকে না চাইতেও তুলনা করে ফেলে ইহসান। নিজের চিরাচরিত ভাবনা, বউ হলো ফুল, যে ঝরে পড়ে গেলে মাটি থেকে তুলে যত্ন করে বুক পকেটে রাখতে হয়। কথাটা একবার ভাবলো না কেন সে? অপরাধ বোধে ক্লিষ্ট হয়ে মুঠোবন্দি হাতের পাশের দেয়ালে একটা পর পর কয়েকটা ঘুষি বসিয়ে দেয় সে। আঘাতে শরীরের প্রতিটা রুমকুপে বিষাক্ত ব্যথা ছড়িয়ে গেলেও ইহসান টের পায় গ্লানির ব্যথাটুকু এর কাছে কিছুই না। বাইরে থেকে রশিদ ডাকছে অনেকক্ষণ যাবত। এখন কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা হচ্ছে না ইহসানের। কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু
পরিস্থিতি অনুকূলে নেই, ওর কাঁধে এখন অনেক দায়িত্ব, একটা পরিবারের দায়িত্ব, যে পরিবারটাকে খুব ভালোবাসে নিজের পরিবারের থেকেও বেশি। সৃজাটার কান্না মলিন মুখ সে আর নিতে পারছে না, অথচ সামনে গেলেই দেখতে হবে চোখে মুখে পানি ছিটিয়ে বুক ভরা শ্বাস টানে সে। তবুও সব দম বন্ধ লাগে, অস্থির মন মস্তিষ্কে সে বেরিয়ে আসে বাইরে। রশিদ ম্লান মুখে দাঁড়িয়ে, ইহসান প্রশ্নোক্ত চোখে চাইতেই নিচু স্বরে বলে, অবস্থা তো ভালো না স্যার, তেমন আশা দিতেছে না। ইহসান বলল, আঙ্কেল কি এখান থেকে অন্য কোথাও রেফার করব? খোঁজ নাও তো একটু, আমার মাথায় কিছু আসছে না। রশিদ বলল, কি বলেন স্যার, আর কোথায় নিবেন? এটা তো শহরের বেস্ট হাসপাতাল, যথেষ্ট অভিজ্ঞ নামকরা ডাক্তাররা সব চেষ্টা করছে। তাছাড়া এখান থেকে অন্য কোথাও নিতে গেলে অনেক সময় নষ্ট হবে, এই সময় টানা হাসরা ঠিক হবে না। ইহসান কিছু ভাবতে পারে না, শুধু দীর্ঘশ্বাস গোপন করে বেরিয়ে আসতে গিয়ে কি যেন মনে করে দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা গলায় রশিদকে বলে, খবর শুনেছ রশিদ? রশিদ একটু বিভ্রান্তিতে পড়ে যায়। কি বলবে স্যার? সে কি ভুল কিছু করেছে কাজে? সবসময় এভাবে ঠান্ডা গলায় তো বাসগুলো দেয় ওকে। ও ভেতরে ভেতরে নার্ভাস হয়ে পড়লেও মুখে হাসি টেনে বলে, কি খবর স্যার? ইহসান বলে, আমি বাবা হচ্ছি, ভাবতে পারো আমার মতো একটা লুজার বাবা হচ্ছে। প্রথম বাক্যটা শুনে রশিদের মুখে হাসি ফুটেছিল, শুভকামনা জানাতেই যাচ্ছিল, কিন্তু শেষের বাক্যটা ওকে দ্বিধায় ফেলে দিল। লুজার মানে? এটা কি স্যার নিজেকে বলল? সবসময় তো ইহসান স্যারকে গালাগাল করে লুজার বলে, আজ হঠাৎ নিজেকে বলল। স্যার কি খুশি না বাবা হবে শুনে? আশ্চর্য। রশিদ কারেন্ট জিজ্ঞেস করতে গিয়েও সাহস পেল না স্যারের রক্তবর্ণ চোখ দেখে, তারপর থেমে গেল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে নাইমুর সাহেবকে, কিন্তু উন্নতির কোনো লক্ষণ তো দেখা দেয়ই না, উল্টো অবনতির দিকে ধাবিত হতে থাকে সময়ের এক একটি কাটা। অক্সিজেনের স্যাচুরেশন স্বাভাবিক, রক্তে ইলেকট্রোলাইটের ভারসাম্য নেই। অনেকগুলো টেস্ট দেওয়া হয়েছে, রিপোর্টগুলো নিয়ে ছুটাছুটি করতে হচ্ছে ইহসানকে। একবার 10 তলায়, একবার 3 তলায়, একবার ডিসপেন্সারিতে। এর মধ্যে সামনে পেলেই সৃজা বারবার ওর সঙ্গে যাওয়ার জেদ ধরছে। দুশ্চিন্তায় মেয়েটার মুখ শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, একটু আগেই বমি করে ভাসিয়েছে। এই অবস্থায় ইহসান পারলেই ওকে অ্যাডমিট করিয়ে দেয়। সেখানে এই অবস্থায় মেয়েটার ছোটাছুটি করার জেদ ধরছে। বিকট একটা ধমক দিয়ে বসিয়ে দিল ইহসান। ইলু বেগম এসে বকলও খুব, প্রায় কেঁদে ফেলেছিল সৃজা। এলিজা এসেও বোঝালো ওকে। ইহসান সামনে থেকে চলে গেল। এলিভেটরে উঠে খারাপ রিপোর্টগুলোর দিকে তাকিয়ে শুধু দোয়া করলো আঙ্কেল যাতে ঠিক হয়ে যায়, অন্তত তার মেয়ের ঋতুর জন্য হলেও। কিন্তু তার সেই প্রার্থনা টিকলো না। ফজরের কিছুটা সময় পরে শরীর ও আত্মার লড়াইয়ে আত্মাকে জিতিয়ে দিয়ে নাইমুর সাহেব পরাজয় বরণ করলেন। কার্ডিয়াক মনিটরে স্ক্রিনে থেমে থেমে হার্টবিট তুলতে থাকা বিপ বিপ থেমে এক নাগারে বিপ শব্দ শোনা গেল। অক্সিজেনের স্যাচুরেশন যেখানে শূন্য দেখালো, হার্ট রেট সম্পূর্ণ সমতল দেখালো। কর্তব্যরত চিকিৎসকরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে নেই বুঝিয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলেন। কিছুক্ষণ পর এসে সৃজা এলিজার দিকে তাকিয়ে গোপন শ্বাস ফেলে ইহসানকে দুঃসংবাদটা দিলেন। ডাক্তার বলল, সৃষ্টিকর্তার অনুগ্রহে পেশেন্টকে তার কাছেই নিয়ে গেছেন। উই আর সরি। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই।